হ্যালো এভরিওয়ান। তো ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারতেছেন যে আমি কী নিয়ে কথা বলবো। তবে অন্যান্য লোকজনের মতো এত মিষ্টি মিষ্টি করে কথা বলার আমার অভ্যাস নাই। নিজের এক্সপিরিয়েন্স থেকেই সব কিছু শেয়ার করব এবং টিপসগুলি দিব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো ফার্স্ট, পার্ট টাইম জবের যে প্ল্যানিং। তো জার্মানিতে আসার পরে স্টুডেন্টদের একটা মেইন কনসার্ন থাকে টাকা পয়সা। তো এই জন্য পার্ট টাইম জবটা অনেক ইম্পর্ট্যান্ট। তো দেখেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যত পারেন রেস্টুরেন্টের কাজ সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ আপনি ব্রাউন স্কিন অ্যান্ড আপনার একটা মাইন্ডসেট এরকম থাকবেই যে এখানে এসে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি এইসব রেস্টুরেন্টে কাজ করার। কিন্তু এইসব রেস্টুরেন্ট বাদেও অনেক তাইওয়ানিজ, ভিয়েতনামিজ রেস্টুরেন্ট আছে। এইসব জায়গাগুলোতেও সমস্যা। কারণগুলো বলতেছি। রেস্টুরেন্টে কাজ করে খুব খুশি এরকম লোকজন বাংলাদেশিদের মধ্যে না শুধু, বরং অন্যান্য দেশের স্টুডেন্টদের মধ্যেও খুবই কম। তো দেখেন, গাদার মতো খাটনি তো আসলে প্রতিটা জায়গাতেই আছে, কিন্তু আপনাকে পাশাপাশি যে একটা মানসিক অত্যাচার করবে এই রেস্টুরেন্টগুলোতে, এগুলো আজীবন মনে থাকবে আপনার। আর পার্ট টাইম জব ভাইটাল শুধু এই জন্য না যে আপনার টাকা পয়সা আসতেছে হাতে, তো এটা আপনার ইনফরমেশন আর ইন্টিগ্রেশনেরও জায়গা। এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনি এমন এক জায়গায় কাজ করার চেষ্টা করবেন যেখানে স্টুডেন্ট অনেক, যেমন অ্যামাজন, ডিএইচএল এর মতো যে স্টেশনগুলি। আমি ডেলিভারির কাজ না, কারণ আপনার তো লাইসেন্স নাই, আর তার সাথে আপনার ধরেন প্রথম অ্যাড্রেসগুলো চেনা থাকবে না। তো আমি বলতেছি স্টেশনের যে কাজগুলি ওগুলি করার চেষ্টা করবেন। তো এগুলোর জন্য আগেই প্ল্যান করে আসবেন এবং একটু রিসার্চ করবেন যে জার্মানিতে আসার আগে যে আপনার শহরের স্টুডেন্টরা তারা কোথায় বেশি কাজ করতেছে। ওই সব জায়গায় কাজ করলে আপনি প্রচুর ইনফরমেশন পাবেন, কারণ ওখানে স্টুডেন্টদের মধ্যে ক্যারিয়ার বিষয়ক অনেক আলোচনা হয় কাজের ফাঁকে। অনেক স্টুডেন্ট ভালো জব পেয়ে ওই সব পার্ট টাইম জব ছেড়ে অন্য শহরেও চলে যায়। তো তারা যাওয়ার আগে আপনাকে অনেক টিপস দিতে পারবে ক্যারিয়ার বিষয়ে। তাই জার্মানিতে ঢোকার আগে ভালোভাবে একটু ঘাটাঘাটি করে দেখবেন এই জিনিসটা। আর একটা জিনিস বলবো যে দেখেন, অনেকে ম্যাকডোনাল্ডস, তারপর বার্গার কিং এইসব জায়গায়ও কাজ করে যেখানে ইউরোপিয়ানরা অনেক। তবে এখানে কাজ করা বাংলাদেশিদের বা ইন্ডিয়ান, পাকিস্তানি, আমার যে ফ্রেন্ড সার্কেল, তাদের থেকেও যত ইনফরমেশন পাইছি, তারাও আসলে এখানে কাজ করে বেশি একটা খুশি না। মানসিকভাবে যে একটা শান্তি থাকে যে ঠিক আছে, যেখানে আমি কাজ করি সেখানে কলিগরা ভালো, আমাকে ভালোভাবে ট্রিট করে, কিংবা সুপারভাইজার তারা ভালো, আমি আসলে এরকম কোনো ইনফরমেশন পাইনি। তো এই জন্যই বললাম যে আগে থেকেই প্ল্যানিং করে আসবেন আর একটু সাবধান থাকবেন এই ব্যাপারটায়। আর অ্যামাজন ডিএইচএল এর কথা বললাম কেন, কারণ অ্যামাজন ডিএইচএল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার প্রমোশনেরও উপায় আছে এই পার্ট টাইম জবেও। সো আপনি যদি ওখানে প্রমোশন পান, ধরেন অ্যামাজনে যেমন ব্লু কার্ড হোল্ডারের একটা ব্যাপার আছে, আপনি যদি ভালো কাজ করেন তো আপনাকে ব্লু কার্ড দিবে 3 মাস পরে। তো এই ব্লু কার্ডটা আবার জার্মানির ব্লু কার্ডের সাথে মিলাই ফেলেন না। তো ওখান থেকে যারা ব্লু কার্ড পায়, এটা কিন্তু আপনি দেখেন সিভিতে আপনার যোগ্যতা হিসেবে লিখতে পারবেন যে আপনার ভালো কাজের কারণে আপনি ব্লু কার্ড পেয়ে অমুক পজিশনে আপনি উঠছেন। ও ধরেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কিংবা এরকম যদি কোনো কিছু থাকে, তো এই পদগুলি আসলে পাওয়া সম্ভব পার্ট টাইম জব করেও। তো এগুলি আপনি সিভিতে লিখতে পারবেন। কিন্তু আপনি যদি রেস্টুরেন্টে চাকরি করেন তাহলে কিন্তু সিভিতে কখন লিখতে পারবেন না যে আপনি রেস্টুরেন্টে কাজ করছেন। আর এটার রেলেভান্স দিয়ে ধরেন আপনার কোনো একটা অ্যাডভান্টেজ আসতেছে, ধরেন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্ট কিংবা আইটি, এর সাথে কিন্তু কোনো রেলেভান্স নেই। কিন্তু দেখেন, কোনো কোম্পানি যদি চায় যে আমাদের এমন একটা মানুষ দরকার যে টিমকে লিড করতে পারবে, টিম লিডার টাইপের ক্যারেক্টার তার মধ্যে আছে, ভবিষ্যতে হয়তো আপনি টিম লিডার হয়ে যেতে পারেন যদি আপনি আপনার স্কিল দেখাতে পারেন। তো সেই সব কোম্পানিতে কিন্তু আসলে রেস্টুরেন্টের কাজগুলি আপনার কোনো কাজে আসবে না। কিন্তু অ্যামাজনে আপনি যদি এরকম দেখাতে পারেন যে আপনার প্রমোশন ছিল, আপনি টিমকে লিড করছেন, আপনি এভাবে হেল্প করছেন, তো সেগুলি কিন্তু আপনি সিভিতে অ্যাড করতে পারবেন। তো এই কাজগুলি আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় অনেক ভাইটাল। তো এখন যে টিপসটা দিব সেটা হচ্ছে জার্মানিতে আসার আগেই পার্ট টাইম জবে অ্যাপ্লাই। তো এটা শুনে অনেকেরই হাসি আসতে পারে যে জার্মানিতে আসার আগেই কেন পার্ট টাইম জবে অ্যাপ্লাই করতে হবে, একটু তো রেস্ট নিব, এখানে এসে সব কিছু চিনতে পারবো, আশেপাশে ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ, একটু আড্ডা টাড্ডা হবে, তারপর তো সব কিছু চেনা জানা হবে। দেখেন, অনেকের টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে, তো তাদের জন্য আসলে এই টিপস সবার জন্য না। আর হাসি আসলে আপনি বাথরুমে গিয়ে হাসতে পারেন, আমার কিছু যায় আসে না। সো এর আগের পয়েন্টে তো বললামই যে জার্মানিতে আসার আগে ঘাটাঘাটি তো করবেনই যে পার্ট টাইম জব কোনটা ভালো হবে। তবে এটাও দেখবেন যে আপনার অ্যাড্রেস থেকে কত দূর হতে পারে ওই সব জবের জায়গা।
আপনি জার্মানিতে আসার 1 দিন বা 2 দিন আগেই অ্যাপ্লাই করে দিতে পারেন আপনার সিভি আর মোটিভেশন লেটার দিয়ে। আমি বলে দিচ্ছি কীভাবে। আপনি যেই মোটিভেশন লেটারটা লিখবেন ওখানে আপনার অ্যাড্রেসটাও লিখতে হবে। তো অ্যাড্রেসটা অবশ্যই আপনি লিখবেন হচ্ছে আপনার জার্মানিতে আসার পরের যে অ্যাড্রেসটা, যেই ডর্মে উঠবেন কিংবা যেই বাসা খুঁজে পাইছেন সেই অ্যাড্রেসটা। আর ফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, আপনার ইমেইলেই তারা আপনাকে কন্ট্যাক্ট করবে ইন কেস এই 2 দিনের মধ্যে তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে পার্ট টাইম জবে যখন অ্যাপ্লাই করবেন জার্মানিতে আসার আগেই, তখন 1টা 2টা 3টা না, আপনি চেষ্টা করবেন হচ্ছে প্রায় 7-8টার মতো জবে অ্যাপ্লাই করতে। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন তখন ওদের রিপ্লাই আসতেও 1 সপ্তাহের মতো লাগে। তো জার্মানিতে আসার পর যেই জব থেকে অফার আসবে তাদেরকে রিপ্লাই আগেই না দিয়ে একটু খোঁজ নেবেন যে আপনার যাতায়াতে কোনো সমস্যা হবে কিনা। যেমন অ্যামাজন, DHL এসবের কাজ শুরু হয় বেসিক্যালি সকাল 5টা থেকে, আর স্টেশনগুলো শহরের একটু বাহিরেই হয়। তো আপনি সেখানে সময় মতো যেতে পারবেন কিনা এগুলো একটু ঘেটে দেখবেন জার্মানিতে আসার পরে। আর জবের ইন্টারভিউ হওয়ার পরে আপনি ধরেন 1 মাস পর জয়নিংয়ের ডেট দিলেন, জার্মানিতে আসার 1.5 মাসের মধ্যে আপনার জব হয়ে গেল পার্ট টাইম আর কি। তো এভাবে আসলে প্ল্যানিং করতে পারেন জার্মানিতে আসার আগেই। তো এখন আসবো হচ্ছে 3rd পয়েন্টে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি অবশ্যই বাংলাদেশের গোয়েট ইনস্টিটিউট থেকে মিনিমাম B1 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ লেভেলটা শেষ করে আসবেন জার্মানিতে আসার আগে। না হলে এখানে এসে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আলাদা টাইম বের করতে কষ্ট হয়ে যাবে। আমার লেভেল এখন C1 এর মতো, আর আমি বাংলাদেশ থেকে জার্মানিতে আসার আগে B1 পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করি গোয়েট ইনস্টিটিউট থেকে, আর ওখানে B2 কোর্সটাও করে ফেলি। তো জার্মানিতে আসার পর এক্সট্রা প্যারা নিয়ে আর ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয় নাই আমার। বাংলাদেশে অবশ্যই গোয়েট ইনস্টিটিউট থেকে কোর্স করার চেষ্টা করবেন, কারণ বাইরে কোর্স করে কিংবা না করে সর্বোচ্চ A1 বা A2 পর্যন্ত আপনি পাশ করতে পারবেন, এর বেশি না। তবে অনেকে আছে একটু বেশি স্কিল ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে গ্র্যাব করতে পারে, তো তাদের জন্য আসলে আমার এই টিপস না। তো যদি ভাষা শিখে না আসেন তাহলে প্রথমেই যে ফ্যাসাদে পড়বেন সেটা হচ্ছে ট্রেনে কি বলতেছে, বাসে কি বলতেছে, ট্রামে কি বলতেছে, এগুলি আপনি বুঝতে পারবেন না। যেমন আমার ফ্রেন্ড একবার হচ্ছে সে মাইন্সে গেছে ফ্রাইবুর্গ থেকে। তো সেখানে এমন হয় যে ট্রেনের লাস্ট যে কয়েকটা বগি যে কয়েকটা পার্ট সেগুলি আলাদা করে ফেলে, ওই পার্টটা যাবে হচ্ছে এক ডিরেকশনে, আর সামনের যে কয়েকটা পার্ট সেগুলি থাকবে একসাথে, সেগুলি যাবে আর এক ডিরেকশনে। তো ট্রেন যে চালাচ্ছে তার থেকে ঘোষণা আসা সত্ত্বেও কিন্তু সে সামনে বসেছিল, আর এভাবে আসলে সে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না ওই দিন। তো সে একটা ভালোই সমস্যায় পড়ছে। আর দ্বিতীয় যে ভেজালটা হচ্ছে আপনার কাছে অনেক চিঠি আসবে, সেগুলি জার্মান ভাষাতেই থাকবে। তা আপনি যদি ঠিকমতো জার্মান ভাষা না বুঝেন, আর গুগলের যে সমস্যাটা সেটা হচ্ছে গুগল সবসময় 100% ট্রান্সলেট করতে পারে না সব কিছু। আপনার বারবার দৌড়াতে হবে আপনার ফ্রেন্ডদের কাছে যারা জার্মান পারে এই চিঠিগুলি ট্রান্সলেট করতে। আর অনেক সময় অ্যাপের মাধ্যমে অনেক কাজ হয়, তারপর ধরেন অনলাইনে কাজ হয় যেগুলি ইংলিশে ট্রান্সলেট করলেও ঠিকমতো সব কিছু ট্রান্সলেটেড হয় না। তখন কিন্তু আপনার বারবার আপনার সেই ফ্রেন্ডদের ডিস্টার্ব করতে হবে সে ট্রান্সলেট করার জন্য। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবার কথা বলবো একদম ভিন্নধর্মী একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থাতেই অবশ্যই গাড়ি আর মোটরসাইকেল চালানোটা শিখে আসবেন যদি সম্ভব হয়। আমার মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা ছিল 16 বছরের মতো, অর্থাৎ এখন 28 বছর বয়স হলে আমি 12 বছর বয়স থেকে বাংলাদেশে বাইক চালাই। তাই এখানে আমার আসলে কোনোই সমস্যা হয় নাই বাইকের লাইসেন্স পেতে। আমার অভিজ্ঞতা দেখে আসলে আমার ড্রাইভিং স্কুলের টিচারও একটু অবাক হয়ে গেছে। আর বাংলাদেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা ছিল 2016-17 সালের দিকে। তবে দেখেন, মাসেল মেমোরি আসলে ঠাস করে আবার চলে আসে মানুষের মধ্যে যদি একটু সুযোগ পায়। তো মাসেল মেমোরির কথা কেন বললাম, কারণ এখানে যখন গাড়ি চালানো শুরু করি আমার টিচারের গাড়ি দিয়ে, তখন আসলে খুব সহজেই আবার হাতে চলে আসছে সব কিছু। এই জন্য আসলে লাইসেন্স নিয়ে বেশি একটা প্রবলেমে পড়তে হয় নাই। অনেকের আছে এখানে 2-3 বার পরীক্ষা দিতে হয় একটা লাইসেন্স পাওয়ার জন্য, কিন্তু আমার আসলে একবারই হয়ে গেছে, সেটা গাড়ি বা মোটরসাইকেল যেটাই হোক, দুইটাই একবারই হয়ে গেছে। আর বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যদি আপনি গাড়ি বা মোটরসাইকেল চালাতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি গাড়ি মোটরসাইকেল এগুলি চালাতে পারবেন। তো এজন্যই
ভালো হয় যদি বাংলাদেশ থেকে শিখে আসেন, তাহলে এখানে এসে টাকা পয়সাও কম লাগবে, কারণ গাড়ি যারা চালাতে পারে না একদমই, মোটরসাইকেল যারা একদমই চালাতে পারে না, তাদের আসলে অনেক সমস্যা হয় এখানে গাড়ি আর মোটরসাইকেল এই দুইটা জিনিস ঠিক মতো শিখতে এবং লাইসেন্সের যে পরীক্ষা ওই পর্যন্ত শেষ করতে। তো আসলে এটা আপনাকে অনেক হেল্প করবে যদি আপনি একটু হলেও কিছু আইডিয়া নিয়ে আসেন বাংলাদেশ থেকে, প্র্যাকটিক্যাল আইডিয়া। তো এবার কথা বলবো অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, যদিও শুনে একটু হাসি আসতে পারে। তো এটা হচ্ছে জার্মানিতে আসার আগে আপনার ভার্সিটির ফ্রেন্ডদের মধ্যে একটু খেয়াল করবেন কারা কমায় মাতামাতি করে বাট অনেক ফ্রেন্ডলি। জার্মানিতে এসে একসাথে সময় কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্য এইসব ফ্রেন্ডগুলোকে আসলে টার্গেট করবেন। যেসব ফ্রেন্ড দেখবেন 2 দিন পর ট্যুর দেয়, ফেসবুকে নামি দামি রেস্টুরেন্টের খাবার দাবারের ছবি দেয়, শহরে কোনো কনসার্ট বা ফেস্টিভ্যাল হলেই ওখানে দৌড় দেয়, ওইসব ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডশিপ বাড়াবেন, তবে একটু ধীরে ধীরে। আপনি যদি এই সেকেন্ড টাইপের ফ্রেন্ডদের লাইফস্টাইল দেখে আগেই লাফাইতে থাকেন, তাহলে দেখবেন 2 দিন পর বিভিন্ন অকেশনে আপনার অনেক টাকায় অনেক ইউরো শেষ। আচ্ছা, তো আমার 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্যাশ মানি। তো জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসার আগে ব্লক অ্যাকাউন্টের যে টাকা, তার পাশাপাশি হাতে অবশ্যই 1500 কিংবা 2000 ইউরোর মতো পার গেল্ড যে নোট, সেগুলি নিয়ে আসবেন। বড় নোট অবশ্যই না, পারলে 50 ইউরো আর তার থেকে ছোট ছোট নোটগুলো নিয়ে আসবেন। এখানে আসা মাত্রই অনেক কিছু কিনতে মন যাবে, আসলে অনেক প্রয়োজনীয় জিনিসও দরকার হবে। যেমন আমি আমার লাইফ থেকে একটা উদাহরণ দিই। প্রিন্টার নিয়ে প্রথমে আমি ভালোই ভেজালে পড়ছিলাম। তো দেখেন, রবিবার ফটোকপি সব বন্ধ, আর একটা ডকুমেন্ট প্রিন্ট করতে বারবার ভার্সিটির যে লাইব্রেরিতে যাওয়া লাগতো। তাই আমি চিন্তা করলাম যে 200 ইউরো দিয়ে একটা প্রিন্টার কিনেই নিই, ব্যাস বাসায় বসে রবিবার কিংবা রাতের বেলায় কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাইলে আর ভেজাল থাকতো না তখন। তো এর পাশাপাশি আসলে আরও কিছু কিছু জিনিস দরকার হয়, যেমন সামার টাইমে হচ্ছে ছোট ফ্যান। তো এখানের ওয়েদারে কয়েক মাস পর যখন আপনার অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন যে গ্রীষ্মকালের মজাটা কি। তখন এমনি অনেক গরম লাগা শুরু করবে, অনেকেই বলবে যে দেখো এই ছোটো ফ্যান কিনো না, ছোটো রুম হিটার কিনো না, এগুলি কিনো না। তো তারপরও আপনি চেষ্টা করবেন হচ্ছে এগুলি কেনার জন্য যে টাকা পয়সা, যে নোট, সেগুলি অবশ্যই আপনি বাংলাদেশ থেকে কিছু গুছায় আনবেন, কারণ এখানে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, তারপর হচ্ছে ব্লক অ্যাকাউন্টের টাকা ফেরত পেতে শুরু করা, এগুলি প্রসেস করতে করতে আসলে অনেকের 10-12 দিনও লেগে যায়। তো এর মধ্যে যদি আপনি চান যে ছোটোখাটো কিছু জিনিস কিনে রাখবেন, যেমন আয়রন জামা কাপড় ইস্ত্রি করার যে জিনিসটা, ওটা কিনে রাখতে পারেন। তারপর রুম হিটার, দেন আপনার ছোট ফ্যান, এগুলিও কিনে রাখতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে আপনার যে ম্যাট্রেসটা, এটা হয়তো আপনার ভালো লাগবে না, আপনার ম্যাট্রেসটা চেঞ্জ করতে ইচ্ছা হবে। তো ওর পিছনেও ধরেন আপনার 100 ইউরোর মতো গেল। তো এরকম টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলি এখানে আসার পর দেখবেন যে কিনতে হতে পারে, তো এই জন্য প্রস্তুত থাকবেন। তাছাড়াও ধরেন কম্পিউটারের গ্যাজেট থাকতে পারে, তারপর বাসা পরিষ্কার করার যে জিনিসপত্র, এগুলি আপনার কিনতে হতে পারে আসা মাত্রই। তো এগুলির জন্য প্রস্তুত থাকবেন, আর সাথে ক্যাশ টাকা নিয়ে আসবেন। আর আমার যেই সমস্যাটা ছিল সেটা হচ্ছে বেহুদা খরচ, যে সমস্যাটা প্রথম অনেকেরই হয়। তো দেখবেন সুপার শপে ঢুকে বেহুদা এটা কেনা ওইটা কেনা, রেগুলার বুক শপে গিয়ে লাইব্রেরিতে গিয়ে এই বই ওই বই কেনা, 2 দিন পর সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। এই জন্যই বললাম যে আপনার মনকে স্থির করতে করতে ধরেন খরচের একটা ফিক্সড অ্যামাউন্ট, সেটার আন্দাজ পেতে পেতে আপনার 2-3 মাস লেগে যেতে পারে। তাই শুধুমাত্র ব্লকড অ্যাকাউন্টের উপর ভরসা করবেন না, প্রথম 2-3 মাসের জন্য 1500 থেকে 2000 ইউরোর মতো এক্সট্রা একটু হাতে রাখবেন। তো এবার আসি সেকেন্ড লাস্ট পয়েন্টে। তো এটা একটু তিতা লাগতে পারে যদিও, তো বলি, আপনার যে ভিক্ষাবৃত্তি যে স্বভাব আছে, ওগুলো বাংলাদেশে আপনার বাসায় রেখে আসবেন, এবং এখানে আসার আগে যে সমস্ত হেল্প লাগতে পারে ওগুলোর ব্যাপারে আগে থেকেই চিন্তা ভাবনা করে তারপর জার্মানিতে আসার প্ল্যান করবেন। সবচেয়ে বিরক্তিকর যে ব্যাপারটা, ধরেন একজন জার্মানিতে থাকে আর তার পরিচিত 10-12 জন আছে যারা জার্মানিতে আসতে চায়। তো এবার এর মধ্যে থেকে 5 জনের মনে করেন জার্মানিতে আসার সুযোগ হয়ে গেল। তো এই 5 জনের একটা সেম মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে টাকা পয়সার ব্যাপারে যত সাহায্য আছে সবই জার্মানিতে থাকা ওই বড় ভাই কিংবা ফ্রেন্ড থেকে নেব। তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি নিজেই জার্মানিতে থাকা সেই ফ্রেন্ড কিংবা বড় ভাই কিংবা মাঝে মাঝে শালা সম্বন্ধীয় হয়ে যায় অনেকের। হিসাব করেন, একটা 5 জনেরই ধরেন জার্মানিতে টিউশন ফি ছাড়া ভার্সিটিতে, যেসব ভার্সিটিতে প্রত্যেক সেমিস্টারে মাত্র 300 ইউরো দিতে হয়, ওইরকম কোনো ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে। এখন জার্মানিতে থাকা
এই একই লোকের কাছে 5 জনই যদি বলে বসে যে দেখেন ভাই কিংবা দেখ দোস্ত আমার টিউশন ফিটা কি দিতে পারবি, তো ফ্রেন্ড বা ছোট ভাই সবসময় না করাও যায় না। আর আমার মতো অনেকেই আছে যারা জীবনে না শব্দটা বলতে পারে না বলে একের পর এক প্রবলেম ফেস করতে হয়। তো দেখেন 5 জনের পেছনে 1500 ইউরো গেল। এখন বাসা ভাড়া নিয়েও যদি আমার টাকা পয়সা পে করতে হয়, আর ডিলগুলো এমন থাকে যে তাকে আমি এখানে পে করে দিব, সে আমার বাংলাদেশ ব্যাংকে পে করে দিবে। তো আসলে আমি এত টাকা বাংলাদেশ ব্যাংকে দিয়ে আমি কি করব? আর আমি বলতেছি না যে আসলে হেল্প করা নিয়ে সমস্যা, কিন্তু অনেকেরই দেখি মানসিকতায় দাঁড়ায় যায় এইভাবে যে একজনকে বারবার ডিস্টার্ব করা কয়েকটা বিষয় নিয়ে। তো এই জিনিসগুলো আসলে বন্ধ করেন। আর একদম শেষে কিছু কথা হচ্ছে, এখানে আসার আগে এটা চিন্তা করেই আসবেন যে বাংলাদেশিদের কাছ থেকে আপনি হেল্প পাবেন না সহজে। বাসা নিয়ে, জব নিয়ে, পার্ট টাইম যে জব সেগুলো, আরও বিভিন্ন জিনিস নিয়ে বাংলাদেশিদের মধ্যে হেল্প করার মানসিকতা খুবই খুবই কম। তো এই দিক দিয়ে ইন্ডিয়ানদের মধ্যে আবার কমিউনাল যে ফিলিংটা এটা আবার অনেক বেশি। আমার জীবনে আমি সবচেয়ে হেল্প পাই ইন্ডিয়ান আর পাকিস্তানিদের থেকে। তো এখন যে বাংলাদেশি 2 ফ্ল্যাটমেট আছে এরা আবার পুরাই আলাদা ধরনের মানসিকতার লোকজন। এদেরকে দেখলে বাঙালি বলতে আমার ডাউট হয়, কারণ এই 2 জনের মধ্যে হেল্প করার, তারপর মানুষের সাথে চলাফেরা আর ডিসিপ্লিনের যে ধরন পুরোই অন্য লেভেলের। আর আমি বারবার বাংলাদেশি বলতেছি যদিও, তো ইন জেনারেল আমি আসলে বাঙালি বোঝাচ্ছি। আই মিন পশ্চিমবাংলার যে মানুষ তাদেরও মেন্টালিটি বাংলাদেশিদের মতোই সেম। তাই এখানে ইন্টিগ্রেটেড হতে চাইলে বাংলাদেশি বাদেও অন্যান্য কান্ট্রির লোকজনদের সাথেও ফ্রেন্ডশিপ রাখবেন। তো যাই হোক, অনেক তিতা কথা বলে ফেললাম আজকে। মনে হয় না আমার মতো এইভাবে ঠেস মেরে কড়া কড়া কথাবার্তা দিয়ে আর কেউ এইভাবে টিপসগুলো দিবে। আর আমি বাংলাদেশি যেহেতু, তাই আমি চাই আপনি একা একা শক্ত মনের মানুষ হন, ভেজালে না পড়েন, কারো ভেজালের কারণ না হন। তো ধন্যবাদ সবাইকে।